কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এর গল্পটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলেন এই পুরো জার্নিটা একবার দেখে আসি একেবারে শুরু থেকে, মানে যখন এটা ছিল শুধু একটা দার্শনিক কল্পনা, সেখান থেকে আজকের এই বাস্তবতায়। তো আসল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আমরা একটা মেশিনকে একটা যন্ত্রকে চিন্তা করতে শেখালাম কিভাবে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমরা এআই এর এই বিশাল আর অদ্ভুত সুন্দর জগতের গভীরে ডুব দেব। ভাবছেন এআই এর শুরুটা কোনো কম্পিউটার চিপ থেকে? না, একদমই না। এর জন্ম আসলে অনেক গভীরে, মানুষের সেই পুরনো চেষ্টা থেকে। কিভাবে আমরা চিন্তা করি, কিভাবে যুক্তি দিই, সেটা বোঝার চেষ্টা থেকে। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক, যেখানে আমরা দেখব কিভাবে এআই এর একেবারে প্রাথমিক ভিত্তিগুলো তৈরি হয়েছিল। এই পুরো জার্নিটার শুরু কিন্তু জর্জ বুলের হাত ধরে। তিনি প্রথম দেখান যে আরে, যুক্তিকেও তো গণিতের চিহ্ন বা প্রতীক দিয়ে প্রকাশ করা যায়। এরপরেই আসেন অ্যালেন টিউরিং তার সেই বিখ্যাত ইউনিভার্সাল মেশিনের আইডিয়া নিয়ে। উনি দেখিয়ে দিলেন যে একটা যন্ত্র কিন্তু জটিল সব হিসাব নিকাশ করতে পারে। আর ফাইনালি ১৯৫৬ সালে ডার্টমাউথ কনফারেন্সে এই পুরো ফিল্ডটা তার আনুষ্ঠানিক নাম পেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে অনেকে মজা করে বলে গুড ওল্ড ফ্যাশনড এআই, মানে তখনকার আইডিয়াটা ছিল বেশ সোজাসাপটা। আচ্ছা, আমরা যদি পৃথিবীর সবকিছুকে কিছু নিয়ম আর প্রতীক দিয়ে একটা মেশিনের মধ্যে ভরে দিতে পারি, তাহলে তো মেশিনটাও আমাদের মতোই যুক্তি দিয়ে চিন্তা করতে পারবে, তাই না? তো এই সিম্বলিক এআই কাজ করত কিভাবে? এই যে সক্রেটিসের ক্লাসিক উদাহরণটা, এটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রথম নিয়ম, সব মানুষই মরণশীল। দ্বিতীয় তথ্য, সক্রেটিস একজন মানুষ। তাহলে সিদ্ধান্ত কি? খুবই সহজ, সক্রেটিসও মরণশীল। এই ধরনের লজিক্যাল গোছানো পরিবেশে, যেমন ধরেন গণিতের প্রমাণ বা কোনো স্পেশালিস্ট নলেজের ক্ষেত্রে, এই পদ্ধতিটা কিন্তু দারুণ কাজ করেছিল। কিন্তু এখানেই একটা বড় সমস্যা ছিল। সিম্বলিক এআইকে বলা যায় একটা দুইধারী তলোয়ার। একদিকে মাইসিনের মতো সিস্টেমগুলো ডাক্তারদের রোগ নির্ণয়ে হেল্প করছিল, দারুণ ব্যাপার। কিন্তু অন্যদিকে এই এআই বাস্তব দুনিয়ার অগোছালো ব্যাপার-স্যাপার বা সাধারণ জ্ঞান মানে কমন সেন্স একদমই বুঝত না। আর এই বড় দুর্বলতার কারণেই একসময় গবেষণার ফান্ডিং কমে গেল, আর শুরু হলো সেই বিখ্যাত এআই উইন্টার। আর ঠিক এখানেই এআইয়ের গল্পে একটা মোড় আসে, একটা বিরাট পরিবর্তন। এতদিন তো মেশিনকে নিয়মকানুন শেখানো হচ্ছিল, তাই না? এখন শুরু হলো এক নতুন বিপ্লব, মেশিনকে সরাসরি ডেটা থেকে শিখতে শেখানোর বিপ্লব। মেশিন লার্নিং আইডিয়াটা আসলে কি? মূল পার্থক্যটা হলো, আগে যেমন মেশিনের মাথায় সব নিয়ম গেঁথে দেওয়া হতো, এখন আর সেটা করা হয় না। বরং কম্পিউটারকে দেওয়া হয় প্রচুর পরিমাণে ডেটা, হাজার হাজার উদাহরণ। আর কম্পিউটার কি করে? সে নিজেই সেই ডেটার ভেতর থেকে প্যাটার্ন খুঁজে বের করে শেখে। অনেকটা আমরা যেমন অভিজ্ঞতা থেকে শিখি, সেরকমই। ৮০ দশকে এই ফিল্ডটা আবার জেগে ওঠে একটা অসাধারণ অ্যালগোরিদমের হাত ধরে, যার নাম ব্যাক প্রপাগেশন। জেফ্রি হিন্টনের মতো গবেষকরা এটাকে জনপ্রিয় করে তোলেন। আচ্ছা, সহজ করে বলি ব্যাপারটা কি। এটা অনেকটা পরীক্ষার পর ভুল উত্তরগুলো দেখে শেখার মতো। যখন একটা নিউরাল নেটওয়ার্ক ভুল করে, এই অ্যালগোরিদমটা ওকে সাহায্য করে বুঝতে যে ঠিক কোথায় ভুল হয়েছে, আর সেই ভুল থেকে শিখে নিজেকে একটু একটু করে শুধরে নিতে। আর এভাবেই জটিল নেটওয়ার্কগুলোকে ট্রেন করা সম্ভব হলো। মেশিন মূলত তিনভাবে শেখে। এক, সুপারভাইজড লার্নিং। ভাবুন তো, কাউকে উত্তরসহ একটা গাইড বই দিয়ে পড়তে বলা হলো, এটাই সেটা। ২, আনসুপারভাইজড লার্নিং। এখানে কোনো গাইড বই নেই, একগাদা ডেটা দিয়ে বলা হলো এর মধ্যে কি প্যাটার্ন আছে, নিজে খুঁজে বের করো। আর ৩ নম্বরটা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা ঠিক যেন একটা ভিডিও গেম খেলা। ভালো কিছু করলে পয়েন্ট পাবেন, ভুল করলে পয়েন্ট কাটা যাবে। এভাবেই শিখতে থাকে। আর মেশিন লার্নিংয়ের ভেতরেই আছে আরেকটা জিনিস, ডিপ লার্নিং। এটাকে বলতে পারেন নেক্সট লেভেল। এখানে নিউরাল নেটওয়ার্কের অনেকগুলো লেয়ার বা স্তর থাকে। ব্যাপারটা অনেকটা একটা কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো। ধরুন, প্রথম লেয়ারটা একটা ছবির শুধু লাইন বা কোণা চিনতে শিখল। পরের লেয়ারটা সেই লাইনগুলো মিলিয়ে চোখ বা নাক চিনল। আর একেবারে শেষের লেয়ারটা ওই সব মিলিয়ে একটা পুরো মানুষের মুখ চিনে ফেলল। দারুণ না ব্যাপারটা? আর এখন আমরা আছি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM এর যুগে। জিপিটি, বার্ট, এই নামগুলো তো আমরা সবাই এখন চিনি। এই মডেলগুলো কি করছে? ওরা ইন্টারনেটের প্রায় সব লেখা পড়ে বিশ্লেষণ করে, মানুষের ভাষার এমন সব সূক্ষ্ম জিনিস শিখছে, আর সেই অনুযায়ী লিখতেও পারছে, যা মাত্র কয়েক বছর আগেও আমরা কল্পনা করতে পারতাম না। তো এত সব থিওরি আর টেকনোলজির কথা তো হলো। এবার চলুন দেখি, এই যে এত উন্নত এআই, এটা আমাদের বাস্তব জীবনে, আমাদের পৃথিবীতে ঠিক কী প্রভাব ফেলছে। এর প্রভাব কিন্তু বিশাল আর সবখানে। যেমন ধরুন, স্বাস্থ্য খাতে এআই এখন ডাক্তারদের সাথে মিলে
এক্সরে বা স্ক্যান দেখে টিউমার খুঁজে বের করছে। ফিন্যান্সের জগতে ক্রেডিট কার্ডের কোনো সন্দেহজনক লেনদেন হলেই এআই সেটা ধরে ফেলছে। আর পড়াশোনার ক্ষেত্রে এখন এমন সিস্টেম তৈরি হচ্ছে যা প্রত্যেকটা ছাত্রছাত্রীর শেখার ধরন বুঝে তাদের জন্য আলাদা করে পড়ার প্ল্যান বানিয়ে দিচ্ছে। এখন একটা বড় প্রশ্ন হল, চাকরির বাজারে এর প্রভাবটা কি? সত্যি বলতে এটা একটা মুদ্রার এপিঠ ও পিঠের মতো। একদিকে যেমন ডেটা সায়েন্টিস্ট বা এআই এথিসিস্টের মতো একদম নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে, অন্যদিকে যেসব কাজ একঘেয়ে মানে বারবার একই জিনিস করতে হয়, সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে অটোমেটেড হয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণেই সমাজে বেশ কিছু বড়সড় অর্থনৈতিক প্রশ্ন তৈরি হচ্ছে। যেমন, এই প্রযুক্তির সুফল কি শুধু কয়েকজন পাবে নাকি সবার কাছে পৌঁছাবে? শ্রমের অধিকারের কি হবে? আমাদের কি এমন কোনো ব্যবস্থার কথা ভাবতে হবে যেমনটা ইউনিভার্সাল বেসিক ইনকাম, যা সবাইকে একটা সুরক্ষা দেবে? আমরা যে এত শক্তিশালী একটা জিনিস তৈরি করেছি, সেটার একটা দায়িত্বও তো আছে, তাই না? এর সাথে জড়িয়ে আছে কিছু খুব গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন। চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেই দিকটাতেই নজর দেয়া যাক। প্রশ্নটা কিন্তু খুবই গভীর। প্রজ্ঞা বা উইজডম ছাড়া শুধু বুদ্ধিমত্তা কি যথেষ্ট? আমরা এমন সিস্টেম বানাচ্ছি যা হয়তো প্রচুর তথ্য জানে, কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বিচার করার ক্ষমতা কি তার আছে? এআই এর নৈতিক ঝুঁকিগুলোর মধ্যে কয়েকটা খুব বড়। প্রথমটা হলো বায়াস বা পক্ষপাতিত্ব। ভাবুন, এআইকে যদি আমরা এমন ডাটা দিয়ে শেখাই যা নিজেই পক্ষপাতদুষ্ট, তাহলে তার সিদ্ধান্তগুলো তো পক্ষপাতদুষ্টই হবে। আর একটা বড় সমস্যা হলো ব্ল্যাক বক্স প্রবলেম, মানে এআই অনেক সময় এমন সিদ্ধান্ত নেয় যেটা কেন নিল তা আমরা ব্যাখ্যাই করতে পারি না। আর সবশেষে এই প্রযুক্তির লাভ আর ক্ষতি যদি সমাজে সমানভাবে ভাগ না হয়, তাহলে তো বৈষম্য আরও বাড়বে। তবে ভালো খবর হলো, এই ঝুঁকিগুলো কমানোর জন্য কিন্তু প্রচুর কাজ হচ্ছে। যেমন এক্সপ্লেনেবল এআই বা XAI নিয়ে গবেষণা হচ্ছে, যাতে মেশিনের সিদ্ধান্তগুলো আমাদের কাছে স্বচ্ছ বা পরিষ্কার হয়। অ্যালগোরিদমগুলো কতটা নিরপেক্ষ সেটা পরীক্ষা করার জন্য ফেয়ারনেস অডিট করা হচ্ছে। ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখার জন্য নতুন নতুন পদ্ধতি আসছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের এআই আইনের মতো আন্তর্জাতিক আইনও তৈরি হচ্ছে। আসলে শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য একটাই, এমনভাবে এই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া যাতে এর স্থাপত্যের মধ্যেই, এর ডিজাইনের মধ্যেই ন্যায়বিচার আর মানুষের নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা থাকে। লক্ষ্য হলো এটা যেন পুরো মানবজাতির উপকারে আসে। তো সব শেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা দিন দিন আরও বেশি স্মার্ট মেশিন বানাচ্ছি, এটা তো সত্যি, কিন্তু প্রশ্ন হলো এর সাথে সাথে আমরা নিজেরা কি আরও জ্ঞানী বা ওয়াইজার হচ্ছি? এই অসাধারণ যাত্রার পরের ধাপটা কি হবে তা হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।